আপনি কখন এসছেন? এমন স্বর শুনে রায়ানের পদচারণ আবার স্থির হলো। বুকের ভেতর যেন তীব্রভাবে কম্পন সৃষ্টি হলো। সে একটা শুষ্ক ঢোক গিলে নিশাতের পানে একবার তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল। কিছু মুহূর্ত পূর্বেই এসেছি। বলে আবার চাইতে শুরু করলো। হাঁটার তাড়নায় এতক্ষণ না বুঝলেও ঘুমের রেশ একটু কাটায় বুঝতে সক্ষম হলো সে যে শূন্যে ভেসে আছে। ভালো করে লক্ষ্য করার পর নিজের অবস্থান বুঝতে পেরে ঘুমে এক দৌড়ে পালালো। লজ্জারা ঘিরে ধরল। মানুষটা কি সবার সামনে তাকে এভাবে নিয়ে এসেছে? ছি, কি লজ্জার! নিশাত উচ্চ আওয়াজে বলে উঠল। এই নামান আমাকে। আপনি কি সবার সামনে আমাকে কোলে করে নিয়ে এসছেন? লজ্জা করলো না আপনার? রায়ান না তো জবাব দিল আর না তো নিশাতকে নামালো। গাড়ির কাছাকাছি এসে শুধু দুটো শব্দে নির্দেশ দিল। দরজা খোলো। গাড়ি দেখে বুঝলো তার করণীয় কি। হাত বাড়িয়ে দরজা খুলে দিতে রায়ান নিচু হয়ে নিশাতকে বসিয়ে দিল সিটে। তারপর দরজা বন্ধ করে দিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে এসে নিজের আসনে বসে পড়ল। রায়ান নিশাতের কাছাকাছি এগিয়ে এসে কোনো বাক্য ব্যয় না করে আগে নিশাতের হিজাব খুলে দিল। এত দ্রুত করল যে নিশাত শব্দ উচ্চারণ করারও সময় পেল না যেন। নিশাতকে আরও অবাক করে দিয়ে নিজেই আরেকটু ঝুঁকে নিশাতের সিট বেল্ট বেঁধে দিল। নিশাত নিজেও রায়ানকে এত কাছাকাছি দেখে ঢোক গিলল। তবে কোনো কাজে আর বাধা প্রদান করল না। করলেও লোকটা নিশ্চয়ই শুনবে না, তাহলে বলে কি লাভ? তার শুধু মাথায় একটা জিনিসই ঘুরছে যে লোকটা তাকে কোলে করে সবার সামনে দিয়ে নিয়ে এসেছে। এটা আদৌ এই লোকের দ্বারা সম্ভব? যদিও বাড়িতে বসে একদিন কোলে করে কিচেন অবধি এনেছিল, কিন্তু সেদিন তো অর্থী ছাড়া আর কেউ দেখেনি। কিন্তু আজ নিশাতের ভাবনার মাঝে রায়ান নিজের কাজ শেষ করে নিজের সিটে ভালো করে বসে গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক, তাই দ্রুতই বাড়ি পৌঁছাতে চাইল সে। মন্থর গতিতে এগিয়ে চলছে গাড়িটা। শুরুতে সাই সাই বেগে ছুটে চলল, এখন তা ধীর গতিতে রূপ নিয়েছে। যে চিন্তায় ছিল রায়ান তাই ঘটেছে। প্রতিমধ্যে আসতেই বর্ষণের দেখা মিলেছে। ধরা যেমন এতদিন উত্তপ্ত হয়েছিল, তেমন আজ এই বাড়িধারা তা শীতল করার প্রয়াস করে যাচ্ছে। অন্ধকার রাত, নিয়নবাতির আলোগুলো বন্ধ থাকায় শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলোয় পথ চলতে হচ্ছে। গাড়ির ভেতরে চলছে পিনপতন নীরবতা, সেখানেও আবছা আলো বিদ্যমান। হেডলাইটের আলো বরাবর তাকে নিশাত বৃষ্টির তীব্রতা বোঝার চেষ্টা করছে। আধার রাতে দেখে বুঝতে সক্ষম না হলেও শব্দের জোরে তার তীব্রতা ঠিক অনুধাবন করতে পারছে। ঘুম এখন আর এক ছটাকও অবশিষ্ট নেই তার কাছে। বৃষ্টি পছন্দ নয় এমন মানুষ বোধহয় কমে, তারও ভীষণ পছন্দের। গ্রামে বসে তো কতবার বৃষ্টিতে ভিজেছে তার ঠিক নেই। এক্ষেত্রে বাবা বারণ করলো কখনো শোনেনি। এতদিন পর বৃষ্টি দেখে মনে স্পৃহা তৈরি হলো বৃষ্টিতে ভেজার। ইস, বাড়িতে থাকলে এখন অর্থী আপুকের সাথে নিয়ে ভিজতে পারত। এই লোক নিশ্চয়ই তাকে ভিজতে দিবে না ভেবেই মনটা একটু খারাপ হয়ে এলো। কোনো শব্দ ব্যয় না করে বাইরের দিকেই তাকিয়ে রইল অপলক। সময় পেরোতেই বাড়ির প্রান্তে এসে থামলো রায়ানের গাড়িটা। গাড়ি থামতে দেখে নিশাত লোভ সংবরণ করতে না পেরে সিট বেল্ট খুলেই তড়িঘড়ি করে নেমে পড়ল। রায়ান তখন কিছু খুঁজতে ব্যস্ত। জিনিসখানা হাতের নাগালে পেতেই তা নিশাতের সিটের সামনে এগিয়ে ধরে বলে উঠল। এই ছাতা নিয়ে যাও, নয়তো ভিজে যাবে। আমি গাড়ি পার্ক। এই পর্যন্ত এসেই থেমে যেতে হলো। মুখ কুচিয়ে নিশাতকে তার জায়গায় বসা না পেয়ে ভুরুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। গাড়ি থেকে নেমে ছাতাটা মাথার উপর মেলে ধরে বাইরে দাঁড়ালো। সম্মুখে চোখ পড়তেই দেখলো নিশাত দুহাত মেলে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। তাদের বাগানের আর রাস্তার পাশে আলোগুলো এখন টিমটিম করে চলছে। সেই আলোতে নিশাতকে স্পষ্টই দেখা যাচ্ছে। রায়ানের নয়নযুগল ছোট হয়ে এলো, চোখে মুখে ক্রোধের আভা ফুটে উঠল। মেয়েটা তাকে না বলে কোন ফাঁকে নেমে পড়ল। বৃষ্টিতে ভিজে মেয়ের কিছু হলে সে দেখে নেবে, স্টুপিড একটা। রায়ান রাগ নিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে নিশাতের পিছু দাঁড়িয়ে মাথার উপর ছাতা এগিয়ে ধরল। প্রবল বর্ষণের কারণে মেয়েটা ইতিমধ্যেই ভিজে চুপচুপ হয়ে গেছে। নিশাত জানে তার এই কাজে রায়ান তাকে বকবে, বকা খাবে, তবুও নিজের ইচ্ছে পূরণ করার পর এই সিদ্ধান্ত নিয়ে সে গাড়ি থেকে নেমে বৃষ্টির পানিতে নিজের অঙ্গ শীতল করতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ মাথার উপরে বৃষ্টির ছাট অনুভব করতে না পেরে সেভাবেই দুহাত মেলে দাঁড়ানো অবস্থায় পিছু না ঘুরে শুধু মাথাটা পেছনে হেলিয়ে চোখ কুচিয়ে তাকালো। চোখের সামনে আর দুটো ক্রোধান্বিত চোখের দেখা মিলতে ত্রাস জন্মালো মনে। মনে মনে ধমক খাওয়ার জন্য তৈরি হয়ে নিল, কিন্তু তার ভাবনা অনুযায়ী
কিছুই ঘটতে দেখা গেল না। রায়ান ভেবেছিল মেয়েটাকে আজ ইচ্ছে মতো ধমকাবে, কিন্তু বইয়ের স্নিগ্ধ মুখখানা অবলোকন করার পর সব রাগ যেন বৃষ্টির পানির সাথে মিলিয়ে গেল। সেখানে পুনরায় মুগ্ধতার দেখা মিলল। সে বইয়ের পানে মুগ্ধ দৃষ্টি দিল। মেয়েটার পুরো বদনই সিক্ত হয়ে আছে। সিক্ত কেশ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। দু একটা সিক্ত চুল কপাল জুড়ে এলোমেলো হয়ে পড়ে আছে। কিছু মুহূর্ত ছাতার নিচে অবস্থান করার পুলে মুখ জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। বইয়ের এমন মোহনীয় রূপ দেখে রায়ানের হৃদয় ছলকে উঠল। চোখের তারায় উন্মাদনার দেখা মিলল। শঙ্কিত বদনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। এক হাতে বইয়ের পৃষ্ঠদেশ আঁকড়ে খানিকটা নিকটে টেনে নিল। পুনরায় অন্তর্ভেদী দৃষ্টি দিল একান্ত রমণীর পানে। রায়ানের এমন কাজে আর এমন দৃষ্টি দেখে নিশাতের ভয়ও ভোগরোষ দূরে পালালো। নিজেও একান্ত পুরুষটার পানে তাকিয়ে থাকলো লহময় দৃষ্টিতে। এতক্ষণ বৃষ্টিতে ভিজে শীতলতা অনুভব না করলেও স্বামীকে এমন বৃষ্টিস্নাত রাতে এত নিকটে পেয়ে শীতলতা যেন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। ছোট গায়ে জুড়ে শীতল স্রোত বইল। দেহখানা কেঁপে কেঁপে উঠল। সেই সাথে সাথে কাঁপল অষ্টুদয়ও। তা অবলোকন করে রায়ানের পুরুষ মন যেন নিয়ন্ত্রণ হারা হলো। জিভ দিয়ে নিজের অধরদ্বয় ভিজিয়ে নিল। নেশাগ্রস্ত চাহনি নিক্ষেপ করে শান্ত অথচ জোরালো স্বরে আওড়ালো, আমাকে জ্বালাতে এসেছো? কিন্তু আমাকে জ্বালাতে আসলে যে আপনাকে দ্বিগুণ জ্বলতে হবে, তার জন্য তৈরি তো আপনি। জবাব দেওয়ার মতো শব্দ বোধহয় নিশাতের ভাণ্ডার থেকে ফুরিয়ে গেছে। স্বামীর চোখের উন্মাদনা দেখে নিজেকেও হারালো মেয়েটা। চোখের ভাষা বুঝতে পেরে না তো নিজেকে আর না তো স্বামীরূপী মানুষটাকে আটকাতে চাইল। নীরব সম্মতি প্রদান করে নিজের আঁখি দুটি মুদে নিল। বইয়ের সম্মতি বুঝতে পেরে রায়ানও নিকটে এগিয়ে এলো। তাদের এই নিকটতা বোধহয় কারো পছন্দ হলো না, তাই তো বাধাস্বরূপ তখনই দূর থেকে একটা বাক্য ভেসে এলো, ভাইয়া, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত ভেতরে আসো। ছোট ভাইয়ের কণ্ঠ পেয়ে বিরক্তি আকারে ধরল রায়ানকে। বাক্য শ্রবণ হলেও নিশাত তখন আঁখি দুটি বুঝে দাঁড়িয়ে রইল স্বামীর নিকটস্থ হয়ে। বইয়ের অনুভূতি বুঝতে পেরে আর নিজের অনুভূতির কাছে হার মেনে সেভাবেই তাকিয়ে থেকেই উচ্চ আওয়াজ তুলে বলল, নিজের রুমে ফিরে যান, আই নিড প্রাইভেসি। রুমের ব্যালকনিতে দাঁড়ানো রায়ানের চোখে বিস্ময় ভর করল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। তখনই সামনে চোখ পড়তে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। ভালো করে দেখার পর সামান্য দেখে বুঝতে পেরেছিল ওটা তার ভাই, তাই সে ডেকে উঠেছিল। দূর থেকে দেখায় আর ছাতার আড়ালে ভাবিকে ভাইয়ের সামনে না দেখলো। এখন ভাইয়ের কথা শুনে ঠিক বুঝলো তার ভাবি ওখানে উপস্থিত। ভাইয়ের আদেশ মানতে তাদের একা ছেড়ে রুমে যেতে নিল। কি মনে করে পুনরায় দাঁড়িয়ে পড়ে মুচকি হেসে উপর থেকে ডেকে বলল, প্রাইভেসি প্রয়োজন হলে রুমে যাও না ভাইয়া। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আবার কিসের প্রাইভেসি? এত কথা বোধহয় রায়ানের পছন্দ হলো না, তাই ধমকে উঠল। রুমে যেতে বলেছি বেয়াদব। ভাইয়ের ধমকে আলতো হেসে চলে গেল আয়ান। ভাই চলে গেছে বুঝতে পেরে রায়ান আর এক মুহূর্ত সময় ব্যয় করল না। অস্থির চিত্তের সম্মুখে দাঁড়ানো একান্ত রমণীর অধর যুগল আঁকড়ে ধরল। প্রথমবার স্বামীর থেকে পাওয়া এত গাঢ় স্পর্শ পেয়ে শিহরণে দুহাতে স্বামীর বুকের কাছের পোশাকটা আঁকড়ে ধরল। রায়ান তার অন্য হাতে ধরে রাখা ছাতাটা ফেলে দিয়ে তার স্থান দিল নিশাতের সিক্ত চুলের মাঝে। চুম্বনরত অবস্থায় নিশাতকে কিঞ্চিত উঁচু করে পিছু ফিরে অগ্রসর হয়ে গাড়ি পর্যন্ত এসে দাঁড়ালো। নিশাতকে আরেকটু উঁচিয়ে ধরে গাড়ির ডিকির উপর বসিয়ে দিল। হস্তদয়ে চাপ বাড়িয়ে নিজস্ব রমণীকে আরও খানিকটা নিকটস্থ নিয়ে এলো। প্রথমবার এত কাছে পেয়ে রায়ান যেন অশান্ত হয়ে উঠল। খুব করে একান্ত রমণীতে ডুব দিল। এমন অশান্ত মানুষটাকে সামলাতে কষ্ট হলো ছোট মেয়েটার। তবুও স্বামীকে বাধা দিল না। হাতের অবস্থান পরিবর্তন করে স্বামীর গলায় তার স্থান দিয়ে স্বামীকে আশকারা দিল। এতে যেন রায়ান আরও পেয়ে বসল। বর্ষণধারা এসে একজোড়া উন্মাদ প্রেমী যুগলকে সিক্ত করে দিয়ে শীতলতার চাদরে মুড়িয়ে দিল এই বর্ষণ। এই আধারায় নির্জনতা সব ভুলে দুজন দুজনাতে মত্ত হয়ে পড়ে রইল সেখানে। জাগতিক কোনো কিছুই যেন তাদের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম হলো না। লাজুক বদনে বিছানায় শুয়ে আছে নিশাত। শরীর এখনো কিছুটা সিক্ত হয়ে আছে।
মাথার চুলগুলো কোনো রকমে পুছে বালিশ জুড়ে ছড়িয়ে দিয়েছে। মুখখানা লালিত হয়ে আছে। এত লজ্জা বোধহয় জীবনে আর পায়নি নিশাত। ইস, এত লজ্জা সে এখন কোথায় লুকোবে? নিজের দু হাতের আজলায় নিজের মুখখানা ঢেকে নিল। ভাবির এমন কার্যে অর্থি চোখ বড় বড় করে তাকালো। বোঝার চেষ্টা করল তার ভাবির কি হয়েছে। রুমে আসার পর থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে। অর্থি এগিয়ে বিছানায় ভাবির পাশে বসে পড়ল। নিজের কৌতূহল দমন করতে না পেরে ভাবির গায়ে হাতের সাহায্যে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, আয় ভাবি, তোমার কি হয়েছে বলো তো? এইভাবে হাত দিয়ে মুখ ঢেকেছো কেন? আর নিচে খেতে যাবে না? ননদের স্বর পেয়ে নিশাত যেন আরও লজ্জা পেল। মনে হচ্ছে তার দিকে তাকাতেই সে সব বুঝে যাবে। তাই মুখ থেকে হাত সরালেও অর্থির পানে ফিরে তাকালো না। কাচুমাচু হয়ে একপাশে গাঁট হয়ে শুয়ে থাকে জবাব দিল, কিছুই হয়নি আপু, এমনিতেই মুখ ঢেকেছিলাম। আমার খিদে নেই, এখন আর খাবো না, ঘুমাই আমি এখন। কেমন? অর্থি আর ভাবিকে ঘাটল না। সেও ভাবির পাশে নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। তারও এই বৃষ্টিস্নাত রাতের শীতল আবহাওয়ায় ঘুম ঘুম পাচ্ছে। ক্ষণকাল সময়ের মাঝে অর্থি ঘুমিয়ে পড়লেও নিশাতের চোখে একরত্তি ঘুম ধরা দিল না। বারবার চোখের সামনে ভেসে উঠল রায়ানের পাগলামিগুলো। মানুষটা যেন আজ নিজের মাঝে ছিল না। নিশাত চোখ মুছে নিয়ে পুনরায় একটু আগে ঘটা ঘটনাগুলোর মাঝে ডুব দিল। বৃষ্টির প্রবলতা বাড়ার সাথে সাথে যেন রায়ানের উন্মাদনাও বাড়ল। পৃষ্ঠদেশে আঁকড়ে ধরা হাতটা চাপ বাড়ল। পরক্ষণে তার স্থানান্তর ঘটিয়ে পুরো পিঠময় তার বিচরণ ঘটালো। এত উন্মাদনা যখন সামলাতে ব্যর্থ হলো ছোট মেয়েটা, তখন তা উপলব্ধি করতে পেরে ছেড়ে দিল রায়ান। দীর্ঘ চুম্বনের সমাপ্তি ঘটিয়ে মেয়েটার কপালের সাথে কপালে স্পর্শ করে জোরে জোরে শ্বাস ফেলল। নিজেকে সামলিয়ে মেয়েটার পানে চোখ দিল। মেয়েটা তখনও চোখ বুজে অস্থির শ্বাস ফেলতে ব্যস্ত। সে বন্ধ চোখ দুটির পানে শান্ত চোখে তাকিয়ে থাকলো রায়ান। মেয়েটা যখন নিজেকে একটু সামলে নিল, চোখ মেলে তাকালো, কিন্তু লজ্জায় স্বামীর চোখে চোখ রাখতে পারল না। তখন ওই লজ্জারাঙা মুখখানায় আরও একরাশ লজ্জায় ভরিয়ে তুলতে বরফ শীতল কণ্ঠে শুধালো রায়ান, স্বামীর থেকে পাওয়া প্রথম চুমু টেস্ট কেমন ছিল চড়ুই পাখি? আপনার অনুভূতি কেমন এখন? নিশ্চয়ই মন ভরেছে আপনার। দ্রুত রিভিউ দিন মিসেস। রায়ানের পদ্ধতি কাজে দিল। মেয়েটা সত্যি লজ্জায় মূর্ছা গেল। এত লজ্জা তো সে চুমু খাওয়ার সময়ও পায়নি, যতটা এখন এই বাক্যগুলো শ্রবণ করে পাচ্ছে। ইস, লোকটা এমন কেন? সর্বদা তাকে কথার বানে লজ্জায় ডুবিয়ে মারতে চায়। এখন সে লোকটাকে মুখ দেখাবে কি করে? লজ্জায় জবাব দেওয়া তো দূরে থাক, মুখ ফুটে কোনো শব্দই উচ্চারণ করতে পারল না। নিশাতের লজ্জা রায়ান ভালোই বুঝল। আবছা অন্ধকারে নিশাতের ভেজা অধর পানে পুনরায় নজর দিল। তাকাতে যেন পুনরায় নেশা জাগলো তা আস্বাদন করার, কিন্তু মেয়েটাকে আর কষ্ট দেওয়ার ইচ্ছে হলো না। তাই নিজেকে সামলে নিল। ডান হাতের আঙুলের সাহায্যে মেয়েটার ঠোঁটের কোণে হালকা স্লাইড করলো। এই কাজে নিশাত পুনরায় নড়ে চড়ে উঠল। স্বামীর গলায় পেঁচিয়ে রাখা হাত দুখানা শিথিল হয়ে এলো। এমন প্রতিক্রিয়ায় রায়ান একচিলতে হেসে পুনরায় শুধালো, রিভিউ দেবেন না মিসেস? রিভিউ না দিলেও জানি আপনার পছন্দ হয়েছে। আবার কাজের প্রতি আমার ভরসা আছে। বলেছিলাম না, একবার টেস্ট করে দেখেন, বারবার খেতে মন চাইবে। নিশাতের ছোট শরীরখানা আর মেনে নিতে সক্ষম হলো না। এমনিতেই স্বামীর পূর্ব মুহূর্তের বেসামাল স্পর্শ, আর এখন আবার এই কথাগুলো যেন তার শরীর আর মনকে অস্থির করে তুলল। লোকটা যে এত ঠোঁটকাটা তা সে স্বপ্নেও ভাবেনি। এখানে থেকে লোকটার সামনে আর লজ্জা পেতে চাইল না, তাই অনেক সাহস জুগিয়ে মুখটা উচালো। তবে স্বামীর চোখে চোখ রাখার সাহস হলো না। অকস্মাৎ রায়ানকে হালকা ধাক্কা দিল। নিশাতকে সে আলতো করে ধরেছিল। ফলস্বরূপ রায়ান দুপা পিছিয়ে গেল। সুযোগ পেতেই নিশাত গাড়ি থেকে নেমে বাড়ির দিকে দৌড় লাগালো। ছেলেটা তাকে অনেক লজ্জা দিয়েছে, বিনিময়ে ছেলেটাকেও তো একটু জ্বালানো দরকার। ভেবেই নিজের লজ্জা আড়াল করে রায়ানের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে মুখে আলতো হাসি ফুটিয়ে বলে উঠল, কে বলেছে এটা আমার প্রথম চুমু ছিল? এর আগেও চুমু খেয়েছিলাম আমার শখের পুরুষকে, আর এটার টেস্ট আপনার ওই তেতো ব্ল্যাক কফির মতোই তেতো ছিল। রায়ানের মুখ হা হয়ে গেল। তার চুমু তেতো ছিল, আর মেয়েটা কি বলল? সে তার শখের পুরুষকে আগে চুমু খেয়েছে। কে এই মেয়ের শখের পুরুষ? আর এত সাহস থেকে চুমুও খেয়েছে। সব মুগ্ধতা উন্মাদনা এক নিমেষে শেষ হয়ে গেল। রেগে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, এই মেয়ে, কে তোমার শখের পুরুষ? আর সাহস কি করে হলো তাকে চুমু খাওয়ার? বলে যাও তার নাম। তোমাদের দুটোকেই আমি জাহান্নাম ঘুরিয়ে আনবো। স্বামীর রাগে স্বরকে নিশা তার পাত্তা দিল না। পরিকল্পনা কাজে দিয়েছে বুঝতে পেরে দৌড় না থামিয়েই হাসতে হাসতে ভেতরে প্রবেশ করল।
সামনে শাশুড়ি মাকে দেখতে পেয়েও থামল না। রিমি বেগম পুত্রবধূর এমন সিক্ত রূপ আর দৌড়াতে দেখে নিজেও জিজ্ঞেস করলো, এমন করে দৌড়াচ্ছ কেন তুমি? আর এভাবেই ভিজেই বা এসেছ কেন? জ্বর বাঁধবে তো এখন, আস্তে দৌড়াও। নিশাত দৌড় থামল না। সিঁড়ি বেয়ে উপরে উঠে অর্থির রুমের দিকে অগ্রসর হতে হতে শাশুড়ির উদ্দেশ্যে চিল্লিয়ে বলে গেল, আমার কিচ্ছু হবে না আম্মু, আপনি বরং আপনার ছেলেকে সামলান, তার কিছু হলেও হতে পারে। আম্মু, আমাকে খেতে দিন প্লিজ, ভীষণ ক্ষুধা লেগেছে। সকাল সকালে ঘুম ভেঙেছিল। তারপর ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে কিচেনে চলে এসেছে। এসে নিজের শাশুড়ির উদ্দেশ্যে কথাটা বলে উঠেছে নিশাত। সে একটা বেলা না খেয়ে থাকলে পরবর্তীতে খিদের তাড়নায় আর থাকতে পারে না। আগে সব বলতে একটু অস্বস্তি হতো, কিন্তু এখন সে অনেকটা ফ্রি হয়ে উঠেছে সবার সাথে, বিশেষ করে নিজের শাশুড়ির সাথে। এতদিনে নিশাত ঠিক বুঝেছে তার স্বামীটা ঠিক তার শাশুড়ির মতো, দুজনেই গম্ভীর, ভালোবাসতে জানে, অথচ মুখে তা স্বীকার করতে পারে না। বাড়ির সবার সাথেই এখন সে নির্ভয়ে কথা বলে। নিশাতের শাশুড়িও বোধহয় তার পুত্রবধূকে ভালোই চিনেছে এ কদিনে। হয়তো বুঝেছিল কাল খায়নি বলে সকাল সকাল এসে খাবার চাইবে, তাই তিনিও আগে থেকেই তৈরি করে রেখেছে। খাবার দেওয়ার আগে কাছে এসে পুত্রবধূর কপালে হাত ছোঁয়ালো। এর কারণটা হয়তো নিশাত বুঝতে পারল, তাই নিজ থেকে হাসি মুখে বলে উঠল, আরে আম্মু, বলেছিলাম না আমার কিছু হবে না। এমন কত ভিজেছি আমি, দেখলেন তো আমার কিছু হয়নি। রিমি বেগম খাবারের প্লেটটা নিশাতকে হাতের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে উঠল, দেখলাম, কিন্তু সাবধানে থাকবে, পরে আর বৃষ্টি হলে ভিজবে না। নিশাত উত্তর দিল না। বৃষ্টি বলে সে ভিজবে না? এটা হতেই পারে না। সুযোগ পেলে অবশ্যই ভিজবে। খাবারের প্লেটটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে খাওয়া শুরু করলো। স্বাতী বেগম সেখানে উপস্থিত থাকলেও আজ আর কোনো কটূক্তি বাক্য শোনালো না নিশাতকে। নিশাতের খাওয়া শেষ হতেই রিমি বেগম পুনরায় বলল, এখন যাও, নিজের স্বামীকে দেখে এসো। কাল দেখলাম দুজনেই ভিজে এসেছো, আর ছেলেটা আমার এখনো ঘুম থেকে ওঠেনি, কে জানে জ্বর বাঁধিয়ে বসলো কি না। সকাল সকাল লোকটার সামনে যেতে একটু লজ্জাই করলো নিশাতের, তবে এখনো ওঠেনি শুনে একটু চিন্তিত হলো। যাবে যখন তাই একটা কফি বানিয়ে সাথে নিয়ে গেল। উপর এসে রায়ানের দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। দরজা লক করা নেই, তাই পারমিশনের আশা না করেই ভেতরে প্রবেশ করলো। সম্মুখে তাকাতেই দেখলো স্বামী কপালে একটা হাত রেখে ঘুমে মগ্ন। নিশাত ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে সাথে নিয়ে আসা কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে দিয়ে স্বামীর পানে ফিরে মিহিস্বরে ডেকে উঠল, এই যে শুনছেন, এখনো ওঠেননি কেন? কত সকাল হয়ে গেছে, উঠুন ও ডাক্তার, উঠুন। এমন মিহিকণ্ঠের ডাক বোধহয় রায়ানের কান অবধি পৌঁছাতে সক্ষম হলো না। নিশাত রায়ানের কোনো সাড়া না পেয়ে কিঞ্চিত ঝুঁকে রায়ানের কপালে হাত ছোঁয়ালো। রায়ানের শরীরটা হালকা গরম, হয়তো জ্বর এসেছে বা পরবর্তীতে তা আরও প্রখর রূপ ধারণ করতে পারে। লোকটা কি সামান্য একটু বৃষ্টিতেই ভিজতে পারে না? নিশাতের যা লজ্জা ছিল তা গায়েব হয়ে গিয়ে চিন্তার এসে ঘিরে ধরল। নিজের হাতের সাহায্যে রায়ানের হাতটা কপাল থেকে সরিয়ে দিল। নাড়াচাড়া পেয়ে তখনই নিভু নিভু চোখে তাকালো রায়ান। চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো তা জ্বরের কারণে। রায়ানকে নয়ন মেলে তাকাতে দেখে নিশাত উদ্বিগ্ন স্বরে বলল, আপনার তো জ্বর আসবে বোধ হয়, উঠুন দ্রুত, ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে ঔষধ খেয়ে নিন, তাহলে আর জ্বর আসবে না রে। ঘুম ভেঙে চোখের সামনে বউকে দেখে এমনিতেই মুগ্ধ হলো রায়ান। তার উপর তার সামান্য শরীর খারাপে বউকে এত উদ্বিগ্ন হতে দেখে শান্তি পেল মন। মেয়েটা সামান্যতেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়েছে মানে তাকে নিয়ে মেয়েটা ভাবে। একজন স্ত্রীর মতো মেয়েটারও স্বামীর শরীর খারাপে কষ্ট হয়। এই কথাগুলো ভেবে কেন জানি রায়ানের ভালো লাগলো। বউয়ের পানে কিছু পল তাকিয়ে থেকে উঠে বসলো বিছানায়। আড়মোড়া ভেঙে সকাল সকাল বউকে লজ্জা দিতে বলে উঠল, এই সামান্য জ্বর আপনার স্বামীকে কাবু করতে পারবে না মিসেস। আমার বউয়ের সামান্য চুমুতে এই যে এত পাওয়ার আমার জানা ছিল না। একটা চুমুতেই জ্বর বাঁধিয়ে ছেড়েছে আমার। পরবর্তীতে কি হবে কে জানে। সকাল সমাল এমন বাক্য শ্রবণ করে নিশাত সত্যি লজ্জা পেল। পুরনো সব লজ্জার আবার ঘিরে ধরল তাকে। নিশাত তার লজ্জা লুকাতে স্বরে হালকা রাগ মিশিয়ে বলে উঠল, চুপ করুন আপনি, উঠে ফ্রেশ হয়ে নিন তো আগে। শুধু আমাকে লজ্জা দেয়া, থাকবই না এখানে আর। বলেই রায়ানের সামনে থেকে চলে যেতে চাইল, কিন্তু রায়ান বাধা প্রদান করে নিশাতের একটা হাত টেনে তাকে বিছানার উপর তার পাশে বসিয়ে দিল। রায়ানের মনে হচ্ছে জাগলো রোজ ঘুম থেকে উঠে বউয়ের মুখ দেখতে। হয়তো এই ইচ্ছে বউয়ের কাছে প্রকাশ করবে না। সে
তবুও চায় মেয়েটা তার কাছাকাছি থাকুক। তাদের সম্পর্কটা পূর্বের তুলনায় একটু শিথিল হয়েছে, তবে তা আরও শিথিল হওয়া প্রয়োজন। যদি দুজনে এভাবে দূরে দূরে থাকে তাহলে তা কখনোই সম্ভব না। তাহলে সম্পর্কটা এখানেই ঠেকে থাকবে, না আগাবে আর না পেছাবে। নিজের মতো কিছু ভেবে বইয়ের পানে পূর্ণ দৃষ্টি ফেলে শান্ত স্বরে বলল, স্বামীর কথায় লজ্জা পেলে স্বামীর বুকে মুখ লুকাতে হয় জানো না মেয়ে? এখন থেকে এমন অহরহ ঘটবে, ইনফ্যাক্ট এর থেকে বেশি কিছুও ঘটবে। তাই লজ্জা পেলেও আমার নিকটেই থাকতে শিখো। বাক্য শুনে নিষাদ তাকালো স্বামীর পানে। লজ্জা এখনো পাচ্ছে, কিন্তু কেন জানি ওই মুখপানে তাকাতে ইচ্ছে হলো তার। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে রায়ান পুনরায় একই স্বরে বলল, আমার সাথে স্বাভাবিক হও নিশাত। ভুল করি বা ঠিক অভিযোগ জানাতে হলে আমার কাছেই জানাও। নিজেকে আমার কাছে প্রকাশ করতে শেখো। সবার মতো আমার সাথেও মন খুলে কথা বলবে চড়ুই পাখি। নিষাদের চোখ থেকে লজ্জা উধাও হলো। মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে রইল। সে চেয়েছিল স্বামী নিজে এসে তাকে মুখ ফুটে কিছু বলুক, নিজে থেকে কাছে ডাকুক। আজ একটু হলেও তা সম্ভব হয়েছে, এতেই খুশি নিষাদ। বাকি কিছু শোনার জন্য না হয় সে অপেক্ষায় থাকবে। সেও স্বামীর উদ্দেশ্যে শান্ত স্বরে শুধালো, আপনি নিজে কি আমার সাথে স্বাভাবিক হতে পেরেছেন ডাক্তারবাবু? আপনিও তো আমার সাথে এখনো মন খুলে কথা বলতে শেখেননি। রায়ান এই পর্যায়ে বউকে টেনে নিজের বুকে জায়গা দিল, দুহাতে আগলে নিয়ে জবাব দিল, আপনার স্বামী তো এমনই মিসেস, কারোর সাথেই স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। কিন্তু আপনার উচিত স্ত্রী হিসেবে স্বামীকে বোঝা, স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দেয়া। পারবেন না নিজের স্বামীকে বুঝতে, তাকে আগলে রাখতে? মন দিয়ে শুনল নিষাদ। স্বামীর বুকে স্থান পেয়ে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সম্মতিস্বরূপ স্বামীকে দুহাতে জড়িয়ে ধরল। বউয়ের নীরব সম্মতি পেয়ে রায়ান আলতো হাসল, যা বরাবরের মতো মেয়েটার চক্ষুর আড়ালে। নিষাদের কি হলো কে জানে, স্বামীর বুক থেকে সরল না, যেন সে অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস পেয়ে সব ভুলতে বসেছে। রায়ানও শব্দ ব্যয় করল না। সেভাবেই কাটল কিছু মুহূর্ত দুজনের। নিষাদের হঠাৎ স্মরণ হতেই স্বামীর বক্ষপট থেকে মুখ উঁচিয়ে বলল, এখন ফ্রেশ হয়ে আসুন প্লিজ। আম্মু আপনার জন্য চিন্তা করছিল। নিচে গিয়ে কিছু খেয়ে ঔষধ খান, নয়তো জ্বর বেড়ে যাবে। রায়ানের দৃষ্টি পড়ল বইয়ের অধর কোণে। ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় কিঞ্চিত ফুলে আছে, হয়তো তার রাতের তার করা কাজের ফল। সেদিক পানে তাকিয়ে থেকেই রায়ান বলে উঠল, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন কেন? এর জন্য আপনার শাস্তি প্রাপ্য। নিষাদ বুঝতে পারল না সে কি মিথ্যা বলেছে। রুতে ভাঁজ সৃষ্টি করে শুধালো, আমি আবার কি মিথ্যে কথা বললাম? অধর যুগল থেকে চোখ সরিয়ে তা মেয়েটার চোখে স্থাপন করে আওড়ালো, কেন বলেছিলেন যে আপনি আপনার শখের পুরুষকে এর পূর্বেও চুমু খেয়েছিলেন? এটা মিথ্যেই ছিল, তাই না? নিষাদের কালকের বলা কথাগুলো স্মরণে আসতেই হেসে উঠল। হাস্যবদনেই জবাব দিল, ও তো আপনাকে বিভ্রান্ত করার জন্য বলেছিলাম। আপনি বিভ্রান্ত হয়েছিলেন, তাই না? বউকে এই প্রথম তার সাথে এমন হেসে হেসে নির্বিঘ্নে কথা বলতে দেখে ভালো লাগলো। তবুও মুখটাকে গম্ভীর করে জবাব দিল, হয়েছিলাম তো। তাই আপনাকেও শাস্তিও পেতে হবে। তৈরি আপনি? কি শাস্তি দিতে চায় জানে না নিষাদ, তবুও নাকচ করে বলল, আপনি আমাকে লজ্জা দিয়েছিলেন, তাই আমি মিথ্যে বলেছিলাম। তাই দোষ দুজনেরই। আমি কোনো শাস্তি কবুল করব না। আপনি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আব্বুর কাছে নালিশ জানাবো। রায়ান বেশি জোর করল না এ নিয়ে, শুধু পুনরায় বউকে লজ্জিত করে তুলতে বলে উঠল, ঠিক আছে, শাস্তি পেতে হবে না, কিন্তু এখন আমাকে একটা চুমু খান মিসেস। তাহলে দেখবেন আপনার স্বামীর জ্বর কমানোর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। পুনরায় এমন লজ্জাশীল বাক্য শ্রবণ করে নিষাদ রেগে গেল। দ্রুত স্বামীর বুক থেকে সরে গিয়ে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ লোক। বউয়ের কাছে মনের কথা বলতে জানে না, অথচ নির্লজ্জ বাক্য আওড়াতে সেরা। আসবই না আর আপনার সামনে। নিজের মতো বকবক করতে করতে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বেরিয়ে চলে গেল নিষাদ। বউয়ের কথা শুনে রায়ান পুনরায় হেসে বউয়ের আনা কফির কাপটা হাত বাড়িয়ে নিল। ঠান্ডা হয়ে যাওয়ায় দু চমকে তা শেষ করে কাপটা রেখে দিয়ে পুনরায় শরীরখানা বিছানায় এলিয়ে দিল। তার এখন এক কদম উঠতে ইচ্ছে করছে না, মাথাটা ব্যথা করছে। হয়তো এটাও জ্বরের কারণে। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে বাড়ির প্রত্যেকটা সদস্য। মহিলারা খাবার দিতে ব্যস্ত, আর বাকিরা খেতে। নিশা তো শাশুড়িদের সাথে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। রায়ান নিচে আসার পর যখন ডিমি বেগম জানতে পারল তার ছেলের জ্বর এসেছে, তখন ছেলেকে আচ্ছা মতো বকল। কেন সে বৃষ্টিতে ভিজল? ছাতা কি কাছে ছিল না? রিমি বেগমের বকা শুনে নিশা তাড়ালে মুস্কি মুস্কি হাসলেও রায়ান বেচারা মুখ গম্ভীর করে চুপ রইল।
সে এখন নিজের মাকে কি করে বুঝাবে যে তার বৌমার বিমোহিত রূপ দেখে সে বউ ছাড়া বাদবাকি সব ভুলতে বসেছিল। তাই বাক্যবায়ী না করে চুপচাপ খেতে বসেছে। জ্বরমুখে কিছু খেতেও ভালো লাগছে না, তবুও সে বসে রইল। সবার খাওয়া প্রায় মধ্যপথে। আরমান সাহেব টেবিলে ভালো করে লক্ষ্য করলেন ওনার মেয়েটা এখানে উপস্থিত নেই। রাতের খাওয়ার সময় উনি রোজ উপস্থিত থাকতে পারেন না, কিন্তু কিছুদিন যাবৎ ব্রেকফাস্ট টেবিলেও মেয়েকে ঠিকমতো দেখতে পাচ্ছে না। এর কারণ তিনি জানেন না, আর জানতেও চাইল না। মুখের খাবারটুকু শেষ করে বড় ভাইয়ের পানে তাকিয়ে বলল, ভাইয়া সেদিন তোমাকে একজনের কথা বলেছিল মনে আছে? আরহান সাহেব খাওয়া থামিয়ে ছোট ভাইয়ের পানে তাকালো। কিছু মনে পড়তেই বলল, আজ ছুটির দিন বিদায়, তারা আজ আসতে চাই। তো আমি বললাম তোমার থেকে শুনে তারপর জানাবো, তুমি কি বলো? তৎক্ষণাৎ ভাইয়ের জবাব পেয়ে কিছু একটা ভাবলেন আরহান সাহেব। ভেবে বললেন, ঠিক আছে, ওদের আসতে বলো, কিন্তু এত দ্রুতর কিছু দেখছি না আমি। তুমি এত তাড়াহুড়ো করেছিস কেন বুঝতে পারছি না। দুই ভাই ব্যতীত তাদের কথোপকথনের আগামাথা কেউ কিছু বুঝল না। যদিও এখানে উপস্থিত সাথী বেগম কিছুটা ঠাওর করতে সক্ষম হলো। সবাই দুই ভাইয়ের পানে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে। ভাইয়ের কথার পিঠে কিছু জবাব দেবে আরমান সাহেব। তার পূর্বেই রায়ান খেতে খেতে বাবার উদ্দেশ্যে শুধালো, তোমরা কোন বিষয় নিয়ে কথা বলছো আব্বু? আর কারা আসবে? আরহান সাহেব ছেলের পানে তাকিয়ে জবাবে বলল, তোমার বোনের জন্য একটা সম্বন্ধ এসেছে, তারাই আসতে চাইছে। বাক্যটি নিশাতের কর্ণগোচর হতেই স্থির হয়ে গেল নিজের জায়গায়। এটা তো হওয়ারই ছিল, কিন্তু ওই মেয়েটাকে এখন সামলাবে কি করে? কাকে বলবে সে? জানে না মেয়েটা এসব জানার পর ঠিক কেমন রিয়াকশন দিবে। অর্থের কথা ভেবেই নিশাতের অন্তঃকরণ কেঁপে উঠল। সাথী বেগম ব্যতীত বাকির একটু অবাক হলো বটে। রায়ান খাওয়া থামিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, ও তো এখনো ছোট আব্বু, আর পড়াশোনাও শেষ হয়নি, তাহলে এখনই বিয়ে দিতে চাইছো কেন? আরহান সাহেব জবাব দেওয়ার পূর্বে আরমান সাহেব বলে উঠল, তোমার বোন এতটাও ছোট নয়। নিশাদের চেয়ে, নিশাদের হিসেবে দেখতে গেলে বিয়ের বয়স হয়েছে তার। তাছাড়াও তারা বলছে ওর থেকে পড়াবে। তোমরা চাইলে শুধু কাবিন করিয়ে রাখতে পারো, এতে সমস্যার তো কিছুই দেখছি না আমি। নিশাতের সাথে তুলনা করা একটু বিরক্ত হলো রায়ান। সে জানে মেয়েটা এখনো ছোট, কিন্তু তাদের বিয়েটা কেন হয়েছিল তাও তো সবার জানা। এখানে তার বোনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তবে মুখে তর্কে জড়ালো না রায়ান, শুধু বিরক্ত স্বরে বলে উঠল, যা ভালো মনে করো চাচু, তবে অর্থের মতামত নিয়ে করো। আমার বোন না চাইলে কিন্তু জোর করবে না একদম। আরমান সাহেব জবাব দিল না। আরহান সাহেব পুনরায় বলল, তোমার ফুপিকে কল করে আসতে বলো তো, পিয়াসকেও আসতে বলবে। বিয়ে হোক বা না হোক, যেহেতু দেখতে আসছে, তাই তোমার ফুপিও উপস্থিত থাকুক। রায়ান নীরব সম্মতি জানালো। কেউ আর কোনো কথা বলল না। আসলে তারা বলার মতো কিছু খুঁজে পেল না। নিশাত এত লোকের ভিড় থেকে যেতেও পারল না ননদিনীর কাছে। যদিও মেয়েটা এখনো কিছু জানে না, কিন্তু জানার পর কি হবে কে জানে। বিকেল হতেই আনিকা বেগম এসে হাজির হলো নেওয়াজ মঞ্জিলে। তিনি একাই এসেছেন। বোনকে একা দেখতে পেয়ে আরহান সাহেব শুধালো, তুই একা কেন? পিয়াস কই? আনিকা বেগম কিঞ্চিত হাসি উপহার দিয়ে বলে উঠল, ও একটু ব্যস্ত আছে, বলল পরে সময় পেলে আসবে। আরহান সাহেব মেনে নিলেন, কিন্তু বোনের বলা মিথ্যাটা ধরতে ব্যর্থ হলেন। পিয়ার্সের কোনো কাজই নেই, বাড়িতে একাই পড়ে আছে। এখানে আসতে চায়নি সে মেয়েটার সামনে পড়বে বলে, আর তিনিও ছেলেকে জোর করেননি। দূরে থেকে যদি মনকে একটু শান্ত রাখতে পারে তাহলে থাক না তার ছেলেটা একাকী দূরে। ভাইয়ের বৌদির সামনে পেয়ে সবার সাথে কুশল বিনিময় করলো আনিকা বেগম। তখনই কোথা থেকে নিশাত দৌড়ে এসে ওনাকে এক হাতে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ফুপি? কতদিন পর আসলেন? নিশাতকে দেখতে পেয়ে আনিকা বেগমের হাসি তার ভাটা পড়ল। পরক্ষণে তা আবার প্রসারিত করলো। মেয়েটার পানে পূর্ণ দৃষ্টি দিল। একদিন সে মজায় মজায় বলেছিল এই মেয়েটাকে নিজের পুত্রবধূ করে নিত সুযোগ থাকলে, অথচ পরে জানতে চাইল তার ছেলে এই মেয়েতেই মজেছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ মেয়েটা তার ভাইয়ের ছেলের ঘরণী। এটা তিনি মেনে নিতে পারলেও না ছেলেটা তো মেনে নিতে পারছেন না। রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তার ছেলেটা। তিনি মা হয়ে ছেলের কষ্টটা ভালোই উপলব্ধি করতে পারেন। কিছুদিন আগেও ছেলেটা হঠাৎ এসে তার কাছে ধরাসরে অভিযোগ জানিয়ে বলেছিল, আম্মু জানো, তোমার বড় ছেলে ওই মেয়েটাকে মেরেছে। ওর কি একটু মায়া দয়া নেই? কি করে পারলো ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলতে? যদি তোমার বড় ছেলে মেয়েটাকে আগলে না রাখতে পারে তাহলে আমাকে দিয়ে দিতে বলো আম্মু, আমি যত্ন করে সাজিয়ে রাখবো।
সেদিন তিনি ছেলেকে অনেক কষ্টে সামলেছিল। এমন অনেক অভিযোগ, অনেক গল্প রোজ মায়ের সাথে করে থাকে, কিন্তু এসব কিছুর জন্য কাকে দায়ী করবেন তিনি? সবই তো নিয়তির লেখন। তবে উনি নিজেও বোধহয় একটু দায়ী। যদি তিনি ছেলেকে নিয়ে ওই সময় বিদেশের মাটিতে পা না রাখতেন, তাহলে হয়তো আজ এই মেয়েটা তার ঘর জুড়ে থাকতো, আর নিজের ছেলেটাও হাসি খুশি থাকতো। ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিজেও নিশাদকে জড়িয়ে নিয়ে বলল, আমি তো আমার বড় ছেলের বউকে দেখে ভীষণ ভালো আছি, কিন্তু আমার বৌমা কেমন আছে? কথা শুনে নিশাদ খিলখিল করে হেসে উঠল। আনিকা বেগমকে ছেড়ে দিয়ে উৎফুল্লতার সহিত জবাব দিল। আপনার বৌমাও খুব ভালো আছে ফুপি শাশুড়ি। দুজনের কথোপকথন শুনে সেখানে উপস্থিত আরহান সাহেব আর রিমি বেগম আলতো হাসল। পুনরায় নিশাদ শাশুড়ির সাথে মিলে কাজ করতে শুরু করলো। একটু পরে মেহমান আসবে বাড়িতে, অনেক কিছু জোগাড় করতে হবে তো। আনিকা বেগমও না জিরিয়ে ছেলের বউ আর ভাইয়ের বউদের সাথে কাজে হাত বাটালো। বিকেল আর একটু গড়াতেই বাড়িতে মেহমান চলে এলো। একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন মধ্যবয়স্ক পুরুষ, সাথে একটা যুবক ছেলে। এই তিনজনই এসেছে। মেহমান আসতেই সবাই এসে কুশল বিনিময় করল। রিমি বেগম শুরুতেই তাদের জন্য শরবত করে পাঠালেন। মেহমানদের দেখতে পেয়ে সবার চোখের আড়ালে ছুটে গেল উপরের দিকে নিশাদ। অর্থি দু একবার নিচে এসেছিল রুম ছেড়ে, কিন্তু অর্থির মা বাবা তাকে এখনো পর্যন্ত কিছুই জানাননি। বাকি সবাই কাজের ব্যস্ততায় বলতে পারেনি। হয়তো ভেবেছে সাথী বেগম বা আরমান সাহেব মেয়েকে ঠিক জানিয়েছে, কিন্তু নিশাদ জানে মেয়েটা এখনো এই বিষয়ে অবগত নয়। জানলে এতক্ষণে মেয়েটার চোখের বাঁধ ভেঙে যেত। সে চাইলে বলতে পারত, কিন্তু বলেনি। যদি চাচি শাশুড়ি রেগে যান, তারাই বরং বুঝিয়ে বলবে। সে না হয় শুধু মেয়েটার পাশে থেকে ভরসা দেবে। আচ্ছা, মেয়েটা যখন এসব জানবে তখন কি করবে? শুধুই চোখের জল ফেলবে? মা বাবার কথা নিয়ে বিয়ে করে ফেলবে? নাকি সবাইকে জোর গলায় বলে দিবে সে কাউকে ভালোবাসে, তার সাথেই থাকতে চায়? মেয়েটার এসব বলার মতো সাহস হবে তো? নাকি সেও পিছু হটবে? একটা ভালোবাসার এখানেই শেষ হয়ে যাবে, যাদের ভালোবাসার শেষ পরিণতি হবে শুধুমাত্র কয়েক ফোঁটা অশ্রু? ভাবতে ভাবতে ননদের রুমে প্রবেশ করলো নিশাদ। বিছানার পানে তাকাতেই দেখলো অর্থি ফোন টিপছে আর মিটিমিটি হাসছে। মেয়েটি বুঝি এখন একটু ভালো আছে, কিন্তু কতক্ষণ থাকবে সে ভালো? সে এগিয়ে গিয়ে ননদের পাশে বসলো। চিন্তিত বদনে তাকালো, গলা খাকারি দিয়ে ডেকে উঠল। আপু কি করছো? ভাবির ডাক শুনে অর্থি ফোন থেকে চোখ সরিয়ে ভাবির পানে তাকিয়ে হাসি মুখে বলল, ফোন দেখছিলাম ভাবি। তুমি আজ সারাদিন নিচে কি করছো বলো তো? রুমে পাওয়াই যাচ্ছে না তোমাকে। অর্থির প্রশ্ন পেয়ে নিশাদ ব্যর্থ হাসার চেষ্টা করে বলল। মেহমান এসেছে তো বাড়িতে, তাই আম্মুর সাথে কাজে একটু হেল্প করছিলাম। অর্থে আশ্চর্য হলো, বাড়িতে আত্মীয় এসেছে আর সেই জানে না? অবাক স্বরেই বলল, ফুপি ছাড়া আর কেউ এসেছে বুঝি? কে এসেছে? আমাকে তো কেউ বলেনি। দাঁড়াও দেখে আসছি। বলেই ফোন রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে গেল। নিশাদ বাধা দিয়ে কিছু বলবে, তার আগে নিজে মাকে সামনে দেখে থেমে গেল অর্থি। ভালো করে তাকিয়ে দেখলো তার মায়ের হাতে শাড়ি ধরা, সাথে পেটিকোট ব্লাউজ সবই আছে বোধহয়। অর্থির চোখ ছোট হয়ে এলো। সাথী বেগম মেয়েকে পাশ কাটিয়ে ভেতরের দিকে আগাতে আগাতে অর্থিকে আরও একটু আশ্চর্য করে দিতে বলল, নিচে যাওয়ার আগে এই শাড়িটা পরে নাও। শেষ করে নিশাতের পানে তাকিয়ে নির্দেশ দিল। নিজের ননদকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। অর্থি কিছু পল নিশ্চুপ দাঁড়িয়ে কারণ খোঁজার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে মাকে জিজ্ঞেস করলো, হঠাৎই অবেলায় শাড়ি পরবো কেন? আর সাজতেই বা বলছো কেন? নিশাদ চিন্তিত হলো। কি যে ঘটতে চলেছে আল্লাহ মালুম জানে। মেয়ের প্রশ্ন শুনে সাথী বেগম রাগলো নাকি বিরক্ত হলো বোঝা গেল না, তবে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, কেন, সেদিন তো বেশ শাড়ি পরে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়েছিলে, তাহলে এখন পরতে সমস্যা কোথায়? মায়ের স্বর শুনে আর তেড়া জবাব দিয়ে অর্থি বিরক্ত হয়ে জবাব দিল, আজও? সেদিন তো আমি ঘুরতে গিয়েছিলাম তাই শাড়ি পরেছিলাম, কিন্তু আজ কেন পরবো? কারণ তো বলবে। অর্থির বিরক্তিকে বিষাদে রূপান্তর করে তুলতে আর শক্ত মনোবল উজ্জীবিত মেয়েটাকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে তার মা ভারী স্বরে উচ্চারণ করে বসল এক নির্মম বাক্য, যা মেয়েটাকে সত্যি এক লহমায় শেষ করে দিতে সক্ষম হলো বোধহয়। তোমার আব্বু তোমাকে বিয়ে দিতে চায়, ছেলে পক্ষ দেখতে এসেছে তোমাকে। দ্রুত তৈরি হয়ে নিচে আসো। সেজে গুজিয়ে পাত্রপক্ষের সামনে বসে আছে অর্থি, মাথা নিচু, চোখ দুটোতে পানি টলমল করছে। সামনে বসা পাত্রকে একবার ফিরেও দেখেনি। সেই মুহূর্তে মায়ের মুখ থেকে অমন একটা কথা শুনে কতক্ষণ বাকরুদ্ধ হয়েছিল সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ তাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পায়নি। তাকে না জানানোর জন্য মায়ের সাথে তর্কে জড়িয়েছিল,
কেঁদে কেঁদে অনুনয় করে বলেছিল সে বিয়ে করতে চায় না। তার কান্না দেখে নিশা তো কেঁদে উঠেছিল, কিন্তু অর্থিত মায়ের মন গলেনি। অর্থি জেদ ধরে বসেছিল, না তো সে শাড়ি পরবে আর না তো কারো সামনে আসবে। তখন তার বড় আম্মু আর ফুফি এসেছিল। মেয়েকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে নিয়ে শুধিয়েছিল। এভাবে কেন কাঁদছিস সোনা? কারো সামনে গেলেই কি বিয়ে হয়ে যায় নাকি? তাদের অপমান তো করতে পারি না, তাই না? তোর পছন্দ না হলে এই বিয়ে হবে না। বড় আম্মুর কথা শোন মা আমার। অর্থি এই মুহূর্তে নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি, কিন্তু বড় আম্মুর কথার উপর ভরসা করে শাড়ি জ্বলিয়েছিল শরীরে। রিমি বেগমই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে নিচে। মেয়েকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সাথী বেগমকেও বকেছে, তবে তাতে সাথী বেগম আদৌ পাত্তা দিয়েছে কিনা কে জানে। তখন এই কথাগুলো স্মরণে আসতেই অর্থির চোখ দুটো পুনরায় ভরে উঠল। অনেক কষ্টে তার রোধ করলো। ছেলের মা বাবা টুকটাক কথা বলল অর্থির সাথে। অর্থি নম্র স্বরেই তার জবাব দিয়েছে। পাত্রের মা চেয়েছিল ছেলে মেয়ে দুটো আলাদা কথা বলো, কিন্তু আরমান বাবু তা কৌশলে এড়িয়ে গেছে। মেয়ে যদি ছেলেকে একা পেয়ে কিছু বলে দেয়, এই ভয় হয়েছিল ওনার। অর্থির এখানে আর এক মুহূর্তেও বসে থাকতে ইচ্ছে হলো না। যাকে বিয়েই করবে না তার সামনে এতক্ষণ বসে থাকার কি আছে, কিন্তু সামনে বড় আব্বু আর বাবা বসে থাকায় কিছু বলতেও পারছে না। এর মাঝে পাত্রের মা পুনরায় জিজ্ঞেস করলো, বিয়ের পরে তোমার কি করার ইচ্ছা আছে মা? এতক্ষণ নম্রস্বরে জবাব দেওয়া অর্থি এবার থমথমে কণ্ঠে আওড়ালো, স্বামীর কাছাকাছি ঘেঁষে থাকার ইচ্ছে আছে। এমন উত্তর শুনে সবাই থমথমে খেয়ে গেল। নিশাদ কষ্টের মাঝে একটু করে হেসে উঠল। স্বয়ং পাত্রও কিঞ্চিত হাসল। অর্থি না দেখলো, নিশাদ দেখেছে ছেলেটাকে। দেখতে শুনতে অনেক ভালো, রায়ানের বয়সী হবে হয়তো। ছেলেটাও ডাক্তার, কিন্তু বিদেশে সেটেলড, বড় বংশের ছেলে। এমন ছেলেকে ছেড়ে কি অর্থির পরিবার কখনো নির্ভরের মতো সাধারণ ছেলেকে মেনে নেবে? কিন্তু ওই মেয়েটা যে তার ভাইয়ের মাঝে কি পেয়েছে, এটাই বুঝতে পারে না নিশাদ। নিশাতের ভাবনার মাঝে পাত্রের মা আরমান সাহেবের পানে তাকিয়ে আওড়ালো, ভাই সাহেব, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমরা মেয়েকে আংটি পরিয়ে যেতে পারি। আপনাদের কি মতামত? আংটি পরানোর কথা শুনে ওঠির ভেতরটা কেঁপে উঠল। আরমান সাহেব উত্তর দেওয়ার পূর্বে আরহান সাহেব বলে উঠল, আমাদের একটাই মেয়ে, এতে তাড়াহুড়ো করতে চায় না। আর আমাদের তো দেখাশোনার একটা বিষয় আছে। আগে ছেলে মেয়ে মতামত নেই, তারপর না হয় আংটি বদল হবে। পাত্রের মা কিছু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমার ছেলেটার ছুটি বেশি দিনের নয়, তাই যা করার দ্রুত করলে ভালো হয়। আপনারা রাজি থাকলে আমি চাই আপনাদের মেয়ের আমার ছেলের সাথে এই 1 সপ্তাহ সময় কাটিয়ে দেখুক। ওদের একে অপরকে ভালো লাগে তাহলে না হয় পরের সপ্তাহে আংটি বদল হবে, আর তারপর বিয়ে। এমন সিদ্ধান্ত হয়তো অর্থি ব্যতীত সবারই ভালো লাগলো। আরহান সাহেবের তবুও সব দ্রুত মনে হলো, তবে তিনি চুপে থাকলেন। আরমান সাহেব মুচকি হেসে বলল, ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় এতে কারোর কোনো সমস্যা নেই। আমার মেয়েও একদিন আপনার ছেলের সাথে সময় কাটিয়ে দেখুক। আই থিঙ্ক একে অপরের ঠিক পছন্দ করুক। পাত্রের মা ছেলেকে জিজ্ঞেস করতে সেতে মত দিল, কিন্তু অর্থি সে চোখ উঁচিয়ে একবার বড় আম্মুর পানে তাকালো, যিনি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মেয়ের পানে। স্বামী আর দেবরের মুখের উপরে কি বলবেন বুঝলেন না রিমি বেগম, আর মেয়ের অমতের কারণেরও বিষয়ে তিনি কিছু জানেন না। অর্থি আর সইতে পারল না, সবার পানে একবার তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। অকস্মাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি এই বিয়ে করব না, তাই আমি কারোর সাথে সময়ও কাটাতে পারবো না। অকস্মাৎ এমন কথায় সবাই আশ্চর্য হলো। আরমানবাবু মেয়ের কথায় রুষ্ট হলেন। তিনিও শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, না করার কারণ? বাইরের মানুষের সামনে নিজের ভালোবাসার কথা বলে বাবা চাচার সম্মান নষ্ট করতে চাইল না। তার মায়ের মুখে শুনেছিল এই ছেলে ডাক্তার, তাই কারণ হিসেবে বলল। আমি ডাক্তার ছেলেকে বিয়ে করতে চাই না। মেয়ে কিছু ঘটাবে বুঝতে পেরে মেহমানদের উদ্দেশ্যে নম্রস্বরে বলে উঠল আরমান সাহেব। আমি খুবই দুঃখিত মিস্টার অ্যান্ড মিসেস আহসান। আমার মেয়ে একটু রেগে আছে, তার হয়ে আমি সরি বলছি। এই বিষয়ে আমরা পরে কথা বলি প্লিজ। তাদের যে চলে যেতে বলেছি তা বুঝতে পেরে পাঠ্যপক্ষ উঠে পড়ল। তারা একটু অপমানিত বোধ করলেন মেয়েকে মুখের উপর না করতে দেখে। খাওয়া দাওয়া আগেই শেষ করেছে, তাই খাওয়ার কথাও কেউ বলল না। মেহমান যেতে আরমান সাহেব রেগে বলল, ঠিক আছে, তোমার কোন প্রফেশনের ছেলে চাই বলো, তেমন ছেলে এনে দিব, কিন্তু বিয়ে তোমাকে করতেই হবে। বিয়ের জন্য এত চাপ কেন দিচ্ছে তা কেউ বুঝল না, নিশাত আর সাথী বেগম ছাড়া। অর্থী আর কিছু আড়াল করতে চাইল না, নয়তো রোজ রোজ একটা ছেলে এনে তাকে বলবে সেজেগুজে সবার সামনে বসতে, যা সে মোটেও চায় না। তাই মাথা নত করে ছোট করে বলে উঠল, আমি কাউকে ভালোবাসি আব্বু,
আর তাকেই বিয়ে করতে চাই। মেয়ের এমন জবাবে আরমান সাহেব আরও রুষ্ট হলেন। তিনি তো এ বিষয়ে অবগত, কিন্তু ওই ছেলেকে সে কিছুতেই মানবে না। রেগে সবাইকে অবাক করে দিয়ে মেয়ের কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথমবার বাবার হাতে থাপ্পড় খেয়ে অর্থি কষ্টে ব্যথায় মাথা তুলতে ভুলে গেল। সবাই এই কাজে এত বেশি আশ্চর্য হলো যে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আনিকা বেগম দৌড়ে এসে মেয়েকে বুকে আগলে নিল। আরহান সাহেব ছোট ভাইকে ধমকে উঠল। আরমান, সাহস কি করে হলো মেয়ের গায়ে হাত তোলার? ভালোই তো বেসেছে, ভুল তো কিছু করেনি। ভাইয়ের ধমকে দমল না আরমান বাবু, ক্রোধ নিয়েই বলল। ভালোবাসা ভুল নয়, কিন্তু যাকে তাকে ভালোবাসাও ঠিক নয়। ও যাকে ভালোবাসছে তাকে মেনে নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। এবার সবার সাথে সাথে অর্থিও আশ্চর্য হয়ে তাকালো বাবার দিকে। তার মানে বাবা কি জানে নির্ভারের কথা? এই জন্যই কি এত ব্যস্ততা তাকে বিয়ে দেওয়ার? কিন্তু নির্ভারকে যা তা বলা কথাটা হয়তো অর্থির পছন্দ হলো না, তাই জোর দেখিয়ে বলে উঠল। আমি জানি না তার বিষয়ে তুমি কিছু জানো কি না, কিন্তু তাকে যা তা বলা বন্ধ করো আব্বু। সে যেমনই হোক, আমি তাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আরমান সাহেব ক্রোধে ফুঁসে উঠল। মেয়েকে রেগে কিছু বলবে, তার পূর্বে আরহান সাহেব ছোট ভাইকে চোখ রাঙিয়ে বলল। খবরদার, আমার মেয়েকে যদি আর কিছু বলেছিস তো আমি ওর সাথে কথা বলছি। আরমান সাহেব বড় ভাইয়ের মুখের উপর আর কিছু বললেন না, কিন্তু নিজের ক্রোধকেও সামলাতে ব্যর্থ হচ্ছে, তাই রাগকে প্রশমিত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু যেতে যেতে মেয়েকে শাসিয়ে গেল। ওই ছেলেকে ভুলে যাও, তোই ভালো তোমার জন্য। আমি ওই ছেলেকে মানব না। অর্থি আর এক মুহূর্ত দাঁড়ালো না নিচে। বাবার শেষ কথা শুনে কাঁদতে কাঁদতে ফুপির বুক থেকে সরে উপরের দিকে দৌড় লাগালো। মেয়েকে ছুটতে দেখে পিছে পিছে আনিকা বেগম, রিমি বেগম আর সাথী বেগমও ছুটলেন। রিমি বেগম যাওয়ার আগে স্বামীকে বলে গেল। মেয়েটার সাথে এ বিষয়ে এখনো তোমার কিছু বলার প্রয়োজন নেই। তুমি থাকো, আমি দেখছি। মেনে নিলেন আরহান সাহেব। কি থেকে কি হয়েছে তিনি বুঝতেন না, কিন্তু মেয়ে যে কাউকে ভালোবেসে ফেলেছে আর তা জানতে পেরেই তার ভাইয়ের এত ব্যস্ততা তা তিনি ভালোই বুঝতেন। তিনি রুমের দিকে চলে গেলেন। থেকে গেল শুধু নিশাত। এখানে অর্থির দুই ভাইয়ের কেউই উপস্থিত নেই। থাকলে হয়তো মেয়েটাকে মারার সাহস পেত না তার বাবা, নাকি তারাও অর্থির বিরুদ্ধে যেত। নিশাত রায়ানকে খুঁজল, বোনকে দেখতে এসেছে আর এই ছেলে কোথায় আছে। সবাই অর্থির রুমের দিকে গেলেও সে নিজের স্বামীর দিকে ছুটল। সে আজ এত আশ্চর্য হয়েছে তা বলে বোঝানোর মতো নয়। সে ভেবেছিল অর্থি মেয়েটা ভয় পেয়ে যাবে, সবার সামনে নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বের করতে সক্ষম হবে না। কিন্তু ভালোবাসার জন্য এই মেয়েকে দিয়ে সব করিয়ে ছেড়েছে। যে মেয়েটা তার ভাইকে ভালোবেসে এত কষ্ট পাচ্ছে, তাকে একটু সাহায্য তো করাই যায়। আদৌ কতটা পারবে কে জানে। দরজা ভেড়ানো পেয়ে ঢুকে পড়ল নিশাত। ঢুকতেই নজরে পড়ল তার স্বামী বিছানায় শুয়ে আছে। জ্বর এসেছে নাকি আবার? সে উদ্গ্রীব হয়ে স্বামীর দ্বারে এগিয়ে গিয়ে উৎকণ্ঠ হয়ে শুধালো। এই, আপনি শুয়ে আছেন কেন? জ্বর কি বেড়েছে? আর নিচে যাননি কেন? বউয়ের কণ্ঠ পেয়ে রায়ান চোখ মেলে উঠে বসল। বউকে এত চিন্তিত দেখে বলল। ঠিক আছি আমি। এত প্রশ্ন একসাথে করছো কেন? আমি নিচে গিয়েছিলাম তো, সবার সাথে কথা বলেই এসেছি। দুপুরে ওষুধ খাওয়া হয়নি, তাই জ্বরটা আবার একটু বেড়েছিল, তাই এসে শুয়েছিলাম। জ্বর এসেছে শুনে নিশাতের খারাপ লাগলো, কিন্তু যে উদ্দেশ্যে এসেছে তা তো স্বামীকে জানাতেই হবে। তাই শুষ্ক ঢোক গিলে নরম কণ্ঠে বলে উঠল। আপনার চাচা আপনার বোনকে মেরেছে আজ। রায়ানের আশ্চর্য স্বর ভেসে এলো। মানে? নিশাত সব খুলে বলল। পুনরায় একটা শুষ্ক ঢোক গিলে বলল। আপনার বোন মানে অর্থী আপু একটা ছেলেকে ভালোবাসে। বোনকে চাচা মেরেছে শুনে রেগে গেল রায়ান, তার উপরে সামান্য কারণে। সে তো সকালেই বলেছিল বোন রাজি না থাকলে কোনো বিয়ে হবে না। বউয়ের কথা শুনে বুঝলো বউ অনেক কিছুই জানে, জানার কথাও। এতদিন একসাথে যে আছে আর দুজনের ভাবও তো অনেক। রায়ান গম্ভীর স্বরে শুধালো। ছেলেটাকে জানো? রায়ানের অমন স্বর, শ্বাসে লালিত হয়ে ওঠা চোখ দুটো দেখে ভয় পেল নিশাত। ভরসা করে ইলেক্টর কাছে তো এসেছে, কিন্তু ছেলের নাম জানার পর অমাত করবে না তো, বা তাকে ভুল বুঝবে না তো? যা হয় হবে ভেবে মাথা নত করে বলল। আমার ভাইয়াকে ভালোবাসে অর্থী আপু। রায়ান একটু ভাবার চেষ্টা করে জিগালো। তোমার ভাই মানে নির্ভার, যাকে গ্রামে গিয়ে দেখেছিলাম? নিশাত মাথা উঁচিয়ে স্বামীর ভাবগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে সক্ষম হলো না। তবুও মাথা নেড়ে সায় জানালো। পুনরায় রায়ানের গমগমে স্বর ভেসে এলো। গ্রামে দেখার পর থেকে ভালোবেসেছে নাকি আরো আগে থেকে ভালোবাসে? অনেক আগে থেকেই। বয়স স্বর শুনে বোধহয় বুঝলো মেয়েটা ভয় পাচ্ছে। চেয়েও স্বরটা শান্ত করতে পারল না। সে একই স্বরে নির্দেশ দিল। অর্থের কাছে যাও তুমি।
লোকটা কি তার উপর রেগে গেল নাকি বোনের উপর? কিছুই বুঝলো না নিশাত, তাই শুধালো। আপনি কি রেগে আছেন? রায়ান বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে আওড়ালো। না, তুমি যাও ওর কাছে, আমি ফ্রেশ হয়ে আসছি। স্বামীর মুখে আগের তুলনায় একটু শান্ত স্বর শুনে নিশাত চুপচাপ ননদের রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর বসে মেয়েটা কেঁদে চলেছে অবিরাম ধারায়। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, কিন্তু তার মেয়েটার কানে ঢুকছেই না বোধহয়। এসে আগে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলেছে। আগের পরিধানকৃত পোশাকটি পুনরায় শরীরে জড়িয়ে নিয়েছে। মেয়ের কান্না দেখে উপস্থিত তিনজনেরও চোখে জল চলে এলো। মেয়েকে মেরেছে বিধায় সাপ্থী বেগমেরও খারাপ লাগছে। সে হয়তো মুখে তিতকুটে কথা বলে, কিন্তু গায়ে হাত তোলা ওনার পছন্দ নয়। তো এসব স্বামীকে কি করে বুঝাবে? মেয়েকে ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? তিনি মেয়েকে সান্ত্বনা স্বরূপ বলে উঠল। এমন করে কাঁদিস না মা, নিজের বাবার কথা মেনে নিলে তো তিনি তোকে এভাবে মারতো না। মায়ের কথা বোধহয় সহ্য হলো না অর্থের। কান্নারত স্বরে উচ্চস্বরে বলল, আমি আরো মার খেতে রাজি, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে রাজি নই। যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আমাকে মেরে ফেললেও না। মেয়ের এত জেদ পূর্ণ কথাও বোধহয় সাথী বেগমের সহ্য হলো না। একটা সাধারণ ছেলের জন্য তার মেয়ে মরতে পর্যন্ত রাজি, এটা মা হয়ে তিনি কি করে মেনে নেবেন? মেয়েকে এত করে বোঝাচ্ছে, অথচ এই মেয়ে মানছেই না কোনো কথা। তিনিও রেগে বললেন, কাকে ভালোবাসিস তুই? কি আছে তার বল, যার জন্য তাকে ছাড়া মরতে চাইছিস তুই? তার কিচ্ছু নেই, শুনেছো তোমরা? তার কিচ্ছু নেই, তবু আমি তাকে ভালোবাসি আর ভাসবো। মেয়ের খেকিয়ে বলা কথা শুনে সাথী বেগমের রাগ হলেও শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো। তোর কি মনে হয় আমরা তোর খারাপ চাই? সেই ছেলে কি আমাদের পছন্দ করা ছেলে থেকেও বেশি ভালো রাখবে তোকে? ওই ছেলে তোকে কিছুই দিতে পারবে না, কেন বুঝতে পারছিস না? মায়ের কথায় উঠতে কান্নারত চোখে তাচ্ছিল্য করে হাসল। ধরাসরে বলে উঠল, তুমি কি চাও? তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করি, তারপর সে আমাকে বুঝতে পারবে না, আমি তাকে মেনে নিতে পারবো না, সন্দেহ করব, তারপর প্রতিদিন দুজনের মাঝে ঝগড়া হবে, অশান্তি হবে, ঠিক তোমার আর আব্বুর মতো। কি ভেবেছো আমরা কিচ্ছু জানি না তোমার আর আব্বুর বিষয়ে? ওর মতো সবার সামনে ভালো থাকার অভিনয় করতে পারবো না আম্মু। মেয়ের কথা শুনে সাথী বেগম স্তব্ধ হয়ে গেলেন। সাথে বাকিরা অবাক হলো, যদিও তারা অনেক কিছুই জানেন। রিমি বেগম মেয়েকে চুপ করাতে বলল, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই আম্মু, তুই একটু কান্না বন্ধ কর, আমি তোর বড় আব্বুকে বলবো তোকে যেন বিয়ে না দেয়। বড় আম্মুর কথা শুনলেও কান্না থামল না অর্থের। মায়ের পানে তাকিয়ে পুনরায় বলল, ওই সাধারণ ছেলেটা তোমাদের মতো দামি দামি জিনিস আমাকে দিতে না পারলেও অন্তত আমার সাথে দুর্ব্যবহার করবে না কখনো, ভালোবেসে আগলে রাখবে, এতটুকু ভরসা তার প্রতি আমার আছে। সাথী বেগম এবার নিজেকে সামলে মেয়ের উপর খেকিয়ে বলে উঠল, আচ্ছা, খুব ভরসা ওই ছেলের প্রতি, তাই না? তাহলে এখনো এখানে পড়ে আসিস কেন? যা তার কাছে, দেখি সে তোকে কত ভালোবাসে। যখন টাকার অভাব পড়বে তখন এই মা বাবার কাছে ফিরে আসিস না। অর্থি এবার স্তব্ধ হয়ে তাকালো মায়ের পানে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, গলার স্বর রুদ্ধ হয়ে গেল। রিমি বেগম ছোট জ্যাকে ধমকে উঠল, এবার কিন্তু বেশি বেশি করছিস তুই। ভালোভাবে কথা না বলতে পারলে বলিস না, চুপ থাক। বড় আম্মুর কথার মাঝে অর্থি হঠাৎ উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে ফোনটার ড্রয়ার থেকে একটা চাবির রিং বের করে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অকস্মাৎ কান্নারত ভারী গলায় বলে উঠল, ঠিকই বলেছো তুমি, চলেই যাব আমি। যদি ওই ছেলেটা আমাকে ফিরিয়েও দেয় তবু আর তোমাদের কাছে আসবো না, আর যদি মেনে নেয় তবুও ভিক্ষে করে খেতে হলেও কখনো 2 পয়সার জন্য তোমাদের দ্বারস্থ হব না। এটা তোমার মেয়ের প্রতিজ্ঞা রইল। কথার ধারা তিনটি মানুষকে স্তব্ধ করে দিয়ে হঠাৎ করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশাত একটু পূর্বেই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। অর্থির বলা শেষ কথাগুলো শুনেছে সে। হঠাৎ অর্থিকে এমন করে দৌড়ে বেরিয়ে যেতে দেখে পথরোধ করতে চেয়ে চিল্লিয়ে উঠল, অর্থী আপু, থামো। এই রাতে কই যাচ্ছ? থামো, আমার কথা শোনো আপু, যেও না কোথাও। পারল না মেয়েটাকে বাধা দিতে। নিশাতের চোখের বাঁধ ভাঙল, ননদের পেছনে দৌড়ে ছুটল। নিশাতের চিৎকার শুনেই যেন রুমে অবস্থান করা তিনজনের সম্মিত ফিরল। আনিকা বেগম আর রিমি আর সাথী বেগমও ছুটল। নিশাত সর্বশক্তি প্রয়োগ করে দৌড়ে এসেও মেয়েটাকে ধরতে পারল না। অর্থি গ্যারেজ থেকে একটা কার বের করে তাতে চড়ে বসল। ড্রাইভিং তার অনেকদিন আগেই শেখা ছিল, শুধু বাবা চাচা নিষেধ থাকায় কখনো গাড়ি চালায়নি। অর্থি গাড়ি বের করতে করতেই নিশাত সেখানে পৌঁছে এলো। গাড়ির জানালায় ধাক্কা মেরে বলে উঠল, আপু এই রাতে কোথাও যেও না, একবার থামো আপু, মায়ের উপর এমন রেগে যেতে নেই।
ও আপু একটিবার থামো। কোনো কথাই আজ ওর থেকে থামাতে পারল না। যেন সে পণ করেছে আজ যে কোনো একটা পথকে আঁকড়ে ধরার। গাড়ি ছুটে গেল তীব্র বেগে। গাড়ি ছুটে যাওয়ায় নিষাদ পড়তে পড়তে নিজেকে সামলালো। ততক্ষণে বাকি সবাই উপস্থিত হলো নিচে। আরহান সাহেবও বেরিয়ে এসেছে। সবাই কেমন উদ্বিগ্ন দেখে আর পরবর্তীতে সব শুনে নিজেও চিন্তিত হয়ে পড়ল। নিষাদ ততক্ষণে দৌড়ে উপরে এলো। রায়ান মাত্রই রুম থেকে বেরিয়েছে বোনের রুমে যাওয়ার জন্য। জ্বরটা কমার বদলে যেন বেড়েই চলছে। মাথা ব্যথা হচ্ছে, কিন্তু বোন কান্নাকাটি করছে, সেখানে তো যেতেই হবে। কিন্তু সামনে তাকাতেই নিষাদকে ছুটে আসতে দেখে থেমে গেল। নিষাদ এসে দুহাতে স্বামীর জামা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। ও ডাক্তারবাবু, অর্থে আপু, অর্থে আপু। কান্নার দমাকে আর কিছু বের করতে সক্ষম হলো না। বউকে এমন করে কাঁদতে দেখে রায়ান বিচলিত হলো। এই তো তার রুম থেকে বের হলো মেয়েটা, আর এর মাঝে কি এমন হলো যে এমন করে কাঁদছে? বউকে এক হাতে জড়িয়ে নিয়ে অস্থির কণ্ঠে শুধালো। এভাবে কাঁদছো কেন? বলো কি হয়েছে? অর্থি খারাপ কিছু ঘটিয়েছে? বলো, কান্না থামাও। ততক্ষণে রিমি বেগম ছুটে এলো ওপরে। ছেলেকে সামনে দেখতে পেয়ে অশান্ত গলায় বলে উঠল। মেয়েটা এই রাতে বেরিয়ে গেছে বাড়ি ছেড়ে। কই গেছে তাও তো জানি না। দ্রুত যা আব্বু, নিজের বোনকে খুঁজে নিয়ে আয়। জলদি যা আব্বু। বোন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শুনে যেন রায়ান আরও অস্থির হলো, কিন্তু মুখের এর সামান্য ফুটে উঠল। বউকে সামনে দাঁড় করিয়ে বলল। কান্না থামাও নিশাত, আমি অর্থিকে এখনই ফিরিয়ে নিয়ে আসছি। তুমি কি জানো তোমার ভাইয়া কোথায় থাকে? থাকলে বলো দ্রুত। ওর ভাইয়ের সাথে অর্থিকে খোঁজার কি সম্পর্ক? পেছন থেকে আশ্চর্য কণ্ঠের প্রশ্ন শুনে তাকালো সবাই। সাথী বেগম দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে দুশ্চিন্তা, উৎকণ্ঠা স্পষ্ট। যতই হোক মা তো রেগে না হয়ে মেয়েকে কিছু বলে ফেলেছে, কিন্তু মেয়ে যে সত্যি বেরিয়ে যাবে তাকে তা জানতো। তার স্বামী আর ছেলে তো বাড়িতে এখন উপস্থিত নেই, তাই তো সাহায্যের জন্য বড় ছেলের কাছে ছুটে এসেছিল। কিন্তু রায়ানের মুখে অমন কথা শুনে একটু অবাকই হয়েছে, তাই অমন প্রশ্ন জুড়ে দিয়েছে। রায়ান সময় নষ্ট করতে চাইল না, তাই সহজভাবে বলে দিল। নিশাতের ফুফাতো ভাই নির্ভারকে অর্থি পছন্দ করে। আই থিঙ্ক ও ওখানেই গেছে। প্রথমে একটু চিনতে কষ্ট হলেও একটু ভাবার পর ঠিকই চিনতে সক্ষম হলো। ওই ছেলেকে ভালোবেসে শুনে চোখ বড় বড় হয়ে এলো। তিনি যতটুকু জেনেছেন বা বুঝেছেন, ওই ছেলে এখনো বেকার, তাছাড়া গরিব ঘরের। অমন ছেলে কি করে তার মেয়েকে ভালো রাখবেন? মেয়ের দুশ্চিন্তায় পা টলে উঠল সাথী বেগমের। দুশ্চিন্তা আর রাগের মিশেলে নিষাদকে দোষারোপ করে উঠল। নিশ্চয় তোমার সাথে গ্রামে গিয়ে আমার মেয়েটা এসবে জড়িয়েছিল। তুমি আটকাতে পারলে না আমার মেয়েটাকে। তুমি তো জানো তোমার ভাইয়ের কোনো যোগ্যতা নেই আমার মেয়ের পাশে দাঁড়ানোর। তুমি তোমার ওই বেকার ভাইকে ফুসলিয়ে এসব করার জন্য, তাই না? অর্থের জন্য এমনিতেই চিন্তা হচ্ছিল, এখন আবার চাচি শাশুড়ির এমন দোষারোপ। আর সব থেকে বেশি খারাপ লাগলো তার ভাইকে ওভাবে বলায়। বেকার আর গরিব বলে কি সামান্য ভালোবাসারও অধিকার নেই? নিষাদ সইতে না পেরে আরও ফুফিয়ে উঠল। বউকে পুনরায় কাঁদতে দেখে রায়ান রেগে গম্ভীর স্বরে জাতির উদ্দেশ্যে বলে উঠল। মানছি তুমি দুশ্চিন্তায় আছো অর্থের জন্য, কিন্তু এসবের জন্য নিশাতকে দোষারোপ করবে না চাচি। অর্থি আমাদের বিয়ের আগে থেকেই নির্ভারকে পছন্দ করে। সাথী বেগম চুপ করে গেল। রিমি বেগম এগিয়ে কান্নারত বৌমাকে বুকে জড়িয়ে ধরল। স্বামীর এভাবে ভুল না বুঝে সাপোর্ট করার সাথে শাশুড়ির ভরসা পেয়ে নিশাতের কান্নার মাত্রা কিঞ্চিত কমল। নিশাতের থেকে ঠিকানা নিয়ে রায়ান সামনের দিকে অগ্রসর হলো। তখনই নিশাত পেছন থেকে ডেকে উঠল। আমি আপনার সাথে আসবো ডাক্তারবাবু। রায়ান বাধা দিয়ে বলল। না, বাড়িতেই থাকো, আমি অর্থিকে নিয়ে দ্রুত ফিরে আসবো। বলে চলে গেল রায়ান। বাকি সবাই একটা চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে রইল বাড়িতে। কে জানে তাদের বাড়ির একমাত্র মেয়েটা এখন কোথায় আছে। নির্ভারের ম্যাচের সামনে এসে গাড়ি থামালো অর্থি। গাড়ি থেকে নেমে একবার নির্ভারদের বিল্ডিংয়ের পানে তাকালো। ফোনটা হাতে নিয়ে নির্ভারের নাম্বারে কল লাগালো, কিন্তু ফোন রিসিভ হলো না। ছেলেটা তো কথা দিয়েছিল তার সাথে 2 মিনিটের জন্য কথা বলবে, তাহলে এখন ফোনটা রিসিভ করতে সমস্যা কোথায়? অর্থি জানে না কোন ভরসে এখানে এসেছে। যে ছেলেটা তার সাথে সামান্য কথা বলে না, তার কাছে ছুটে এসেছে। আদৌ ছেলেটা তাকে বুঝবে? কোনো আশা নেই অর্থির মনে। তবুও ছেলেটা দাঁড়িয়ে এসেছে। অর্থি হার মানল না। একের পর এক কল করেই গেল, কিন্তু প্রতিবারই হতাশ হতে হলো। অর্থির অশ্রু যেন থামতেই চায় না। হাতের পিঠে চোখটা মুছে নিল, না হলে ফোনের স্ক্রিন স্পষ্ট দেখা যায় না। গেলেই বাকি, নিষ্ঠুর পুরুষটার তো কোনো মায়াই হচ্ছে না তার প্রতি। এখন কি করবে সে? বাড়িতে যে বড় মুখ করে বলে এলো আর ফিরবে না, তাহলে কি হার মেনে চলে যাবে? সবাইকে সুযোগ করে দিবে তাকে নিয়ে মজা উড়ানোর? না, এমন সে কিছুতেই হতে দিবে না। এসেছে যখন ওই ছেলের থেকে কোনো একটা জবাব নিয়েই ফিরবে। সে গেটের দিকে এগিয়ে গেল, একটু উকুচুকি মারল। তখনই পেছন থেকে একটা মধ্যবয়স্ক পুরুষ স্বর ভেসে এলো। তুমি সেই মায়াটা না?
আজ আবার কি দিতে আইসো মা? কিন্তু এত রাতে তো তোমারে আমি কোথাও যাইতে দিব না। অর্থি কথা শুনে পিছু ফিরে তাকালো। সেদিনে সেই দারোয়ান চাচা। অর্থি ফোন অন করে দেখলো রাত 10টা চুই চুই এখন। এত রাত হয়ে গেছে বুঝি। ভালোই বুঝলো সে যতই বলুক এত রাতে একটা মেয়েকে ছেলেদের মেসে ঢুকতে দিবে না। অর্থি হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। দুহাতে দারোয়ানের পা জড়িয়ে ধরে কান্নারত স্বরে অনুনয় করে বলে উঠল, আমাকে একটিবার ভেতরে যেতে দিন চাচা, শুধু একটিবার। আমি কথা দিচ্ছি মাত্র 5 মিনিট থাকবো, আর কখনো আসবো না এখানে। আজ যেতে না দিলে আমার যে মরা ছাড়া উপায় থাকবে না চাচা, একটু দয়া করুন আমাকে। মেয়ের বয়সী একটা মেয়ের এমন কাণ্ডে আর কান্নারত স্বরে অনুনয় শুনে দারোয়ান চাচার মন ভিজল বোধহয়। নিচু হয়ে অর্থিকে টেনে তুলে বলল, এমন করে কাঁদতে নেই মা, জানি কি হয়েছে। তোমার কিন্তু নিজের উপর ভরসা রাখো। আমি গেট খুলে দিতেছি, তুমি কিন্তু দ্রুত ফিরে আসবা। অর্থি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দারোয়ান গেট খুলে দিতেই ব্যতিব্যস্ত হয়ে মেঝের ভিতর ঢুকে পড়ল। পায়ের গতি বাড়িয়ে 3টা তলার সিঁড়ি ভেঙে 4র্থ তলায় পৌঁছালো। নির্ভরে সেই রুমের সামনে সে হাঁপিয়ে উঠল। জোরে দুটো শ্বাস ফেলে দরজায় নক করলো। দরজা খুলতে এক অন্য পুরুষের মুখ দেখে চিন্তিত হলো। লোকটা কি বাসায় নেই? উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, নির্ভর, নির্ভর আছে? এত রাতে একটা মেয়েকে দেখে অবাকই হলো ছেলেটা। নির্ভরের নাম শুনতেই ছেলেটা অবাকতার মাঝে দরজা থেকে হালকা সরে আঙুল দিয়ে ইশারা করলো। অর্থি সেই বরাবর তাকাতে সামনে এক চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখে দৌড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা বোধহয় কিছু বুঝলো, তাই তাদের একা ছেড়ে দিয়ে দরজাটা ভিড়িয়ে রেখে চলে গেল। নির্ভর বসে বই পড়ছিল। পাশে ফোনটা সাইলেন্ট করে ফেলে রেখেছিল। ভেবেছিল পড়া শেষ করে মেয়েটাকে কল করবে, কিন্তু হঠাৎ অর্থির স্বর কাছ থেকে পেয়ে বুকটা কেঁপে উঠল। তখনই আতঙ্ক নিয়ে উঠে সামনে তাকিয়ে মেয়েটাকে দেখতেই যেন তার পৃথিবী থমকে গেল। মেয়েটার এমন বিধ্বস্ত চেহারা কেন? আর এত রাতে এভাবে ছুটে এসেছে কেন? সে তো কথা দিয়েছিল কথা বলবে রোজ। তাহলে কি এমন কারণ উপস্থিত হলো যে মেয়েটার এভাবে তার দ্বারে ছুটে আসতে হলো? তার ভাবনার মাঝেই অর্থি তাকে জাপটে ধরায় যেন আরো ভয় আর উৎকণ্ঠা তাকে এসে ঘিরে ধরল। নির্ভরের শ্বাস জড়ালো হয়ে এলো। নির্ভরকে আরো অশান্ত করে দিতে বলে উঠল অর্থি, আমি চলে এসেছি সিনিয়র, সব ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমাকে গ্রহণ করবেন তো আপনি? বলুন না, করবেন তো? কান্নারত স্বরের এমন ভয়ঙ্কর বাক্য শ্রবণ করে নির্ভরের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ল। বুক কাঁপল, মন পুড়ল। তবুও মেয়েটাকে দুহাতে জড়িয়ে নিয়ে ভরসা দিল না। শুধু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি এমন ঘটেছে যে আমার কাছে ছুটে আসতে হলো? বাবা আমি বিয়ে দিতে চায়, আমাকে দেখতে এসেছিল, কিন্তু আমি বিয়ে করতে চাই না সিনিয়র। আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। শেষ পর্যন্ত সেদিন চলেই এলো বুঝি। দুঃখ তো পাওয়ারই ছিল, কিন্তু দিনটা আরও কিছুদিন পর আসতো। মেয়েটাকে মনে করা, মন খারাপ করার জন্য আরও কিছু স্মৃতি তৈরি হতো, তারপর আসতো। এত ব্যস্ততা ছিল বুঝি তাদের আলাদা করার। স্বরটা আরও শান্ত হয়ে এলো। মেয়েটাকে আরেকটু ভেঙে দিতে বলে উঠল, আমাকে ছাড়ো মেয়ে, এভাবে কেউ দেখলে তোমার গায়ে কলঙ্কের কালি লেপটে দিবে, যা এই অধম সইতে পারবে না। মেয়েটা ছাড়ল না, আর না তো নিজেকে ভাঙতে সুযোগ দিল। আর একটু আঁকড়ে নিয়ে স্বাভাবিক স্বরে আওড়ালো, মেয়েদের ক্ষেত্রে ভালোবাসা আর কলঙ্ক দুটোই মুদ্রার 2 পৃষ্ঠের মতো। যে কোনো একটিকে গ্রহণ করতে চাইলে অন্যটিকেও গ্রহণ করতে হয়। যেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করেছি, সেদিন থেকে আপনার নামের কলঙ্কও নিজের নামে করে নিয়েছি, আর আজীবন হাসি মুখে তা বরণ করে নেব আমি। মেয়েটার এত বুঝদারের মতো শান্ত কণ্ঠের বাক্যগুলো নির্ভরকেই নাড়িয়ে তুলল। মেয়েটা তো পাগল কেন? কেন নিজের ভালো বুঝতে চাইছে না? স্বরে অসহায়তা ফুটিয়ে তুলে আওড়ালো, সামান্য এক বেকার পুরুষের জন্য এত উন্মাদ কেন তুমি? আমার মতো পুরুষদের জন্য এত উন্মাদনা মানায় না মেয়ে। বিনিময়ে এক বুক কষ্টবিহীন কিছুই যে পাওয়ার থাকে না। এত যুক্তি মেয়েটাকে মানতে চাইল না। এত টানা পড়েন, এত বাস্তবতাকে উপেক্ষা করে জবাব দিল, কারণ আমি আপনাকে ভালোবাসি। আর ভালোবাসা বেকার, সফল, ধনী, গরিব, যোগ্য, অযোগ্য এসব থেকে হয় না সিনিয়র। ভালোবাসা হয় মন দেখে, আর মনের কোনো যোগ্যতা নির্ধারণ করা যায় না। তার মুখ তো একটা সাধারণ ছেলে কপালেও বুঝি এত ভালোবাসা লেখা ছিল। এ পর্যায়ে হাত উঁচিয়ে মেয়েটাকে বুক থেকে সরালো। অর্থে মুখ তুলে তাকাতে নির্ভর তাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। নিজের সামনে 2 হাঁটু ভেঙে বসে পড়ল। হাত বাড়িয়ে মেয়েটা চোখের পানি মুছিয়ে দিল, কিন্তু পুনরায় তা আবার ভরে উঠল। এবার অর্থিকে অবাক করে দিতে অদ্ভুত কাজ করে বসল নির্ভর। অর্থির একটা হাত টেনে নিজের মুখের সামনে এনে আলতো স্পর্শে নিজের অধর ছোঁয়ালো। এমন কাজে অর্থি কেঁপে উঠল। মনটা ভরে উঠল এইভাবে। ছেলেটা কি তাকে গ্রহণ করলো? না হলে এভাবে স্পর্শ করলো কেন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। তা পুনরায় নিভিয়ে দিতে নির্ভর অর্থির ধরা সেই হাতখানা নিজের 2 হাতে রাজলাই পুড়ে নিয়ে নিজের গালের সাথে
ঠেসে ধরল। তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দুজোড়া সিক্ত নয়নের মিলন ঘটল। সেই এক আশায় স্বরে আওড়ালো, চলো তোমার বাড়িতে যাই। ছেলেটাকে ফিরিয়ে দিল। এত কিছুর পরেও বুঝি ছেলেটার মন গলল না। তার এত ভালোবাসা, এত পাগলামো, এই নিষ্ঠুর পুরুষটার মনে কি একটু প্রভাব ফেলতে পারল না? পুনরায় অঝরে বর্ষণধারা বইতে শুরু করলো। অভিমান জড়িত কণ্ঠে বলে উঠল মেয়েটা।